ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া। রাতের আকাশে মেঘের আড়ালে তারারা লুকিয়ে, সমুদ্রের ঢেউয়ের গর্জন যেন একটা অশুভ সংকেত বহন করে আসছে। দ্বীপের মার্কিন সামরিক ঘাঁটিতে আলো জ্বলছে, যুদ্ধবিমানের ইঞ্জিনের গুঞ্জন বাতাসকে ভারী করে তুলেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের আলামত ক্রমশ স্পষ্ট, কিন্তু ডেইলি টেলিগ্রাফের এক বিস্ফোরক প্রতিবেদন এই উত্তেজনায় নতুন মোড় এনেছে। ইরান প্রথম আঘাতের পরিকল্পনা করছে। এই গল্প শুধু সামরিক শক্তির দ্বন্দ্ব নয়, একটি অঞ্চলের ভাগ্য, বিশ্বশান্তির পরীক্ষা আর এক নাটকীয় অপেক্ষার কাহিনী। ইরান প্রথম আঘাত হানতে পারে, লক্ষ্য দিয়েগো গার্সিয়া। ডেইলি টেলিগ্রাফের সর্বশেষ প্রতিবেদন যেন বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। টেলিগ্রাফ জানিয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর একাংশ দিয়েগো গার্সিয়ার মার্কিন ঘাঁটিতে আগেভাগে হামলার জন্য চাপ দিচ্ছে। ইরানের উচ্চ পর্যায়ের কমান্ডারদের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে। ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা টেলিগ্রাফকে বলেছেন, যুক্তরাষ্ট্র যাতে ইরানে হামলার স্পর্ধা না দেখায় তার জন্য দিয়েগো গার্সিয়ায় আগে আঘাত হানা উচিত। আরেক কর্মকর্তা দাবি করেছেন, অনেক আগেই এই ঘাঁটিতে হামলা করা দরকার ছিল। টেলিগ্রাফের প্রতিবেদন অনুসারে ইরান ইতোমধ্যে দিয়েগো গার্সিয়ার দিকে মিসাইল তাক করে রেখেছে। সরাসরি ঘাঁটিতে না হলেও দ্বীপের জলসীমায় মিসাইল ছুড়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করার পরিকল্পনা আছে। এদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রস্তুতি জোরদার করছে। CNN জানিয়েছে, 6টি B-2 বোমারু বিমান দিয়েগো গার্সিয়ায় মোতায়েন করা হয়েছে। এর আগেও এই মডেলের একটি বহর এখানে পাঠানো হয়। এখন মার্কিন বহরের প্রায় 50% B-2 বিমান এই দ্বীপে। সঙ্গে আছে 7 কার্গো বিমান আর 18টি রিফুয়েলিং ট্যাঙ্কার। B-2 বিমান শত্রুর আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিয়ে 30,000 পাউন্ড ওজনের GBU-57 বোমা দিয়ে ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করতে পারে। বিশ্লেষকরা বলছেন, এগুলো ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করার জন্য প্রস্তুত রাখা হয়েছে। ওয়াশিংটন জানিয়েছে, মধ্যপ্রাচ্যে তাদের 2টি বিমান বাহিনী রণতরী রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সরিয়ে আনা হচ্ছে। ইরানের মিসাইল ক্ষমতা অস্বীকার করার উপায় নেই। 2020 সালে জেনারেল কাশেম সোলাইমানির হত্যার পর ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা তার প্রমাণ। দিয়েগো গার্সিয়া শুধু একটি দ্বীপ নয়, এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত ঘাঁটি। 4000 সেনা, B-2 বিমান আর রণতরী, এটি এখন যুদ্ধের কেন্দ্রবিন্দু। টেলিগ্রাফ জানিয়েছে, এই ঘাঁটি আগেও মধ্যপ্রাচ্যে হামলার জন্য ব্যবহৃত হয়েছে। ইরান মনে করে এখান থেকেই তাদের পারমাণবিক স্থাপনায় আঘাত হানার পরিকল্পনা চলছে। এই ঘাঁটি ধ্বংস করা ইরানের জন্য অগ্রাধিকার হতে পারে, বলেছেন হোসেনি। মধ্যপ্রাচ্য এখন বারুদের স্তূপ। যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি আর ইরানের হুমকি, যুদ্ধ যেন দোরগোড়ায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা শান্তি চাই, কিন্তু আমাদের সার্বভৌমত্বে আঘাত এলে জবাব দেব। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠোর বার্তা, আমরা আমাদের স্বার্থ রক্ষা করব। তেহরানের রাস্তায় উৎকণ্ঠা। একজন গৃহিণী ফাতেমা বললেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের দেশ রক্ষা করতে হবে। বাগদাদের দোকানদার আলী হাসান বললেন, যুক্তরাষ্ট্র আর ইরান লড়লে আমরাও ভুগব। ওয়াশিংটনের একজন শিক্ষক জন মার্টিন বললেন, আরেকটা যুদ্ধ আমাদের ধ্বংস করবে। জাতিসংঘের মহাসচিব বলেছেন, সংযম প্রয়োজন, কিন্তু ইরান আর যুক্তরাষ্ট্রের পদক্ষেপ শান্তির বিপরীতে। চীন ও রাশিয়া ইরানের পক্ষে, ইউরোপ নীরব। টেলিগ্রাফের প্রতিবেদন বিশ্বকে প্রশ্ন ছুড়ে দিয়েছে, ইরান কি সত্যিই প্রথম আঘাত হানবে? দিয়েগো গার্সিয়ার রাত গভীর হচ্ছে। বিমানের গর্জন, সেনাদের পায়ের শব্দ। তেহরানে কমান্ডাররা সিদ্ধান্তের অপেক্ষায়। ইরান কি প্রথম মিসাইল ছুড়বে, নাকি যুক্তরাষ্ট্র আগে হামলা করবে? সমুদ্রের ঢেউয়ের শব্দে যেন একটা উত্তর ভেসে আসছে, কিন্তু তা কি? শান্তি না ধ্বংস? এই গল্পের শেষ এখনো অজানা, কিন্তু যখন প্রথম আঘাত পড়বে তখন হয়তো একটা নতুন অধ্যায় শুরু হবে, অথবা সব শেষ হয়ে যাবে। সময় বলে দেবে। তেহরানের রাত, আকাশে চাঁদ নেই, শুধু কিছু ছড়িয়ে থাকা তারার আলো। শহর নিস্তব্ধ, কিন্তু একটা চাপা উত্তেজনা যেন বাতাসে মিশে আছে। প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স থেকে একটু দূরে ইমাম খোমেনি স্কয়ারের পাশের এক পুরনো ভবনের জানালায় হালকা আলো জ্বলছে। গভীর রাতেও সেখানে আলো কেন?
ভেতরে আয়াতুল্লাহ আলী খামেনি বসে আছেন। তার সামনে ছড়ানো কিছু কাগজ, একটি এনক্রিপ্টেড ফোন আর বড় একটি ডিজিটাল স্ক্রিন, যেখানে ইরানের বিভিন্ন অপারেশনের লাইভ আপডেট ভেসে উঠছে। গভীর মনোযোগে তিনি তথ্যগুলি পর্যবেক্ষণ করছেন। পাশে দাঁড়িয়ে আছেন তার ঘনিষ্ঠ উপদেষ্টা, যিনি আসলে ছায়ার মতো থেকে গোয়েন্দা বাহিনীর কার্যক্রম পরিচালনা করেন। একজন কর্মকর্তা ধীরে ধীরে ঘরে ঢুকলেন। কয়েক মুহূর্ত চুপ থেকে মাথা নিচু করে বললেন, অপারেশন সফল হয়েছে। লক্ষ্যবস্তু এখন আর আমাদের জন্য হুমকি নয়। খামেনি গভীর শ্বাস নিলেন, মুখে তৃপ্তির ছায়া। তারপর ধীর কণ্ঠে বললেন, তোমরা ইতিহাসের পাতায় থাকবে না, কিন্তু তোমাদের কাজ ইতিহাস সৃষ্টি করবে। ইরানের শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইন্টেলিজেন্সের গুরুত্বপূর্ণ অপারেশন তার অনুমোদন ছাড়া হয় না। তিনি সরাসরি প্রতিটি সিদ্ধান্তে হস্তক্ষেপ করেন না, কিন্তু তার নির্দেশেই গোটা ব্যবস্থাটি চলে। ইরানের গোয়েন্দা বাহিনী মূলত 3টি স্তরে কাজ করে। এটি ইরানের মূল গোয়েন্দা সংস্থা, যা দেশীয় ও আন্তর্জাতিক গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে। MOIS এর দায়িত্ব বিদেশি গুপ্তচর বৃত্তি, শত্রুদের শনাক্ত করা, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং তথ্য সংগ্রহ করা। IRGS এর গোয়েন্দা ইউনিট মূলত সামরিক ও কৌশলগত গোয়েন্দা কার্যক্রমের উপর নজরদারি চালায়। এই সংস্থার সদস্যরা ইরানের প্রক্সি গোষ্ঠীগুলির সঙ্গে সমন্বয় করে এবং বিদেশি শক্তির বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে। এটি বিশেষত বিদেশে অভিযান চালানোর জন্য গঠিত একটি শক্তিশালী শাখা। এই ইউনিট হিজবুল্লাহ, হামাস এবং হুতি বিদ্রোহীদের সঙ্গে কাজ করে এবং মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বজায় রাখতে বড় ভূমিকা রাখে। গল্পের শুরুটা সহজ নয়। কেউ চাইলে ইরানের গোয়েন্দা সংস্থায় যোগ দিতে পারে না। এটি কোনো সাধারণ সরকারি চাকরি নয়। এখানে যোগ দেওয়া মানে নিজের অস্তিত্বকে ছায়ায় বিলীন করে দেওয়া। একজন নতুন গোয়েন্দা সদস্য হওয়ার জন্য প্রয়োজন কঠোর প্রশিক্ষণ, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং সর্বোপরি ইসলামী বিপ্লবের প্রতি অবিচল আনুগত্য। যারা এজেন্ট হিসেবে নির্বাচিত হন তারা সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন, কিন্তু তাদের মূল পরিচয় কেউ জানতে পারে না। একজন ইরানি গোয়েন্দা হতে হলে যেসব গুণ থাকা আবশ্যক: আদর্শিক বিশ্বাস। নতুন সদস্যদের কেবল প্রশিক্ষণে দেওয়া হয় না, তাদের ব্রেইন ওয়াশও করা হয় যাতে তারা দেশপ্রেম এবং ইসলামী বিপ্লবের প্রতি একনিষ্ঠ থাকে। গোপনীয়তা রক্ষা। একবার যদি কেউ এই সংস্থায় যোগ দেয়, তার জীবন আর আগের মতো থাকে না। পরিবারের সঙ্গেও সে নিজের প্রকৃত কাজের কথা বলতে পারে না। বিদেশি ভাষায় দক্ষতা। আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার জন্য এজেন্টদের ইংরেজি, আরবি, ফরাসি এমনকি হিব্রু ভাষায়ও দক্ষতা অর্জন করতে হয়। মৌলিক প্রশিক্ষণ। সাইবার গোয়েন্দা বৃত্তি, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ এবং যুদ্ধ কৌশল শেখানো হয়। পশ্চিমা বিশ্ব বারবার ইরানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, কিন্তু তারা জানে না ইরানের গোয়েন্দা সংস্থা তাদের ভেতরে ঢুকে গেছে বহু আগেই। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা আফশিন আসাদি 2018 সালে ধরা পড়ে, যখন জানা যায় যে তিনি আসলে ইরানের MOIS এর এক গুপ্তচর। 2019 সালে ব্রিটেনে গ্রেফতার হয় একজন সিনিয়র ইরানের ডাবল এজেন্ট, যে ব্রিটিশ সামরিক গবেষণাগার থেকে গোপন তথ্য চুরি করেছিল। জার্মানি, ফ্রান্স এবং ইতালিতে একাধিক ইরানি গোয়েন্দা কাজ করছে বলে বারবার অভিযোগ উঠেছে। ইরান পশ্চিমাদের সাথে শুধু যুদ্ধ করে না, তাদের মধ্যে প্রবেশ করে তাদের মন পড়তে শিখে এবং প্রয়োজন হলে সে তথ্য ব্যবহার করে নিজের স্বার্থ রক্ষা করে। এই ছায়াযুদ্ধের কারণে ইরানকে বলা হয় একটি দেশ নয়, এক বিশাল গোপন নেটওয়ার্ক। তেহরানের রাত আরও গভীর হয়েছে। বাতাসে হালকা ঠান্ডা, আকাশে কিছু মেঘ জমেছে। খামেনি জানালার পাশে দাঁড়িয়ে আছেন, দূরের আলোগুলোর দিকে তাকিয়ে। তার সামনে রাখা একটি ফাইল ইসরায়েলের এক শীর্ষ গোয়েন্দার সাম্প্রতিক কার্যক্রমের প্রতিবেদন। তিনি চোখ বন্ধ করলেন, কয়েক মুহূর্ত নীরব রইলেন। তারপর ধীর কণ্ঠে বললেন, শত্রু জানুক বা না জানুক, আমরা সব জানি। যখন সময় আসবে আমরা ঠিকই জবাব দেব। তার এ বাক্য যেন বাতাসে মিশে গিয়ে অদৃশ্য কোনো সংকেত পাঠালো। হয়তো এই মুহূর্তে কোথাও কোনো এজেন্ট শত্রুর উপর নজর রাখছে, কোনো গুপ্ত অভিযান শুরু হতে চলেছে। শহর নিস্তব্ধ, বাতাসে চাপা উত্তেজনা। কোথাও হয়তো এক নতুন যুদ্ধের পরিকল্পনা আঁকা হচ্ছে, কোথাও হয়তো এক ছায়া শত্রুর দিকে এগিয়ে যাচ্ছে। ছায়ার নিচে লুকিয়ে থাকে সত্যিকারের ক্ষমতা, আর ইরানের গোয়েন্দারা সেই ছায়ার রাজা।
পারস্য উপসাগরের জল কালো হয়ে এসেছে, রাতের আকাশে তারারা নিভু নিভু। আমেরিকার একটি বিশাল যুদ্ধজাহাজ ইউএসএস এন্টারপ্রাইজ ধীরে ধীরে পানি কেটে এগিয়ে চলেছে। ক্যাপ্টেন জন মার্ফির চোখে উৎকণ্ঠা। রাডারে একটি ছোট দ্রুতগামী নৌকা ধরা পড়েছে ইরানি বিপ্লবী গার্ডের। এর পেছনে আরও কয়েকটি ছায়া। হঠাৎ রেডিওতে ভেসে আসে জরুরি বার্তা, ক্যাপ্টেন, ওয়াশিংটন থেকে আদেশ, হামলার প্রস্তুতি নিন। মার্ফির হাত কাঁপছে। তিনি জানেন এই আদেশ মানে যুদ্ধ। কিন্তু মিনিট 10 পর আরেকটি বার্তা, হামলা স্থগিত, পিছিয়ে আসুন। জাহাজের ডেকে নিস্তব্ধতা। সবাই শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে। কেন এই থমকে যাওয়া? সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে এমন বোমা মারব যা বিশ্ব আগে দেখেনি। কিন্তু হুমকির পরও আমেরিকার নীরবতা রহস্যময়। গত 4 দশকে আমেরিকার প্রায় প্রতিটি প্রেসিডেন্ট ইরানকে হুমকি দিয়েছেন। ট্রাম্পের আগের মেয়াদে তিনি একবার হামলার হুকুম দিয়েছিলেন, কিন্তু সামরিক কর্মকর্তা ও রাজনীতিবিদদের চাপে পিছু হটেন। কেন? আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। তাদের অস্ত্র আধুনিক। ইরানের হাতে আধুনিক অস্ত্র কম, বেশিরভাগই নিজেদের তৈরি। তবু আমেরিকা কেন ইরানে হামলা করে না? গল্প শুধু রাজনীতির নয়, এটি শক্তি, ভয় আর প্রাচীন পারস্যের গর্বের গল্প। ইরানের সামরিক বাহিনী কোনো সাধারণ শত্রু নয়। তাদের 5 লাখের বেশি সৈন্য, যাদের অভিজ্ঞতা এসেছে ইরান ইরাক যুদ্ধের রক্তক্ষয়ী 8 বছর থেকে। তাদের মিসাইলের ভান্ডার ভয়ঙ্কর। খালিজ ফার্স এবং সাব সিরিজ, যেগুলো 3000 কিলোমিটার দূরে লক্ষ্যে আঘাত হানতে পারে। এই মিসাইলগুলো রাডার ফাঁকি দেওয়ার জন্য তৈরি, যা ইসরায়েল বাদে সৌদি আরবের মতো আমেরিকার মিত্রদের জন্য মারাত্মক হুমকি। পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনী আরও ভয়ঙ্কর। ছোট ছোট নৌকা ক্ষেপণাস্ত্রে সজ্জিত দ্রুত গতিতে এগিয়ে আসে। এগুলো ধরা কঠিন, ধ্বংস করা আরও কঠিন। ইরানি কমান্ডার মোহাম্মদ সালে জোকার একবার বলেছিলেন, আমাদের এই ছোট নৌকাই আমেরিকার যুদ্ধজাহাজের জন্য দুঃস্বপ্ন। একটি সমন্বিত হামলায় এগুলো আমেরিকার নৌবহরকে বিপর্যস্ত করে দিতে পারে। ইরানে হামলার পরিণতি শুধু সামরিক নয়, অর্থনৈতিকও। হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের 20% তেল প্রতিদিন পরিবহন হয়। ইরান এই পাঠ জানে, তারা আমেরিকাকে হারাতে পারবে না, কিন্তু যুদ্ধকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে আমেরিকার জনগণের কাছে আমেরিকার সরকার প্রশ্নবিদ্ধ হবে। ইরান শুধু একটি দেশ নয়, এটি পারস্য সভ্যতার উত্তরাধিকারী। 1000 বছর ধরে পশ্চিম এই ভূমিকে ভয় পেয়েছে। তাদের নেতারা বলেন, আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব, যত খরচই হোক। ইরান জানে আমেরিকাকে পরাজিত করা সম্ভব নয়, কিন্তু তারা এমন ক্ষতি করতে পারে যা আমেরিকার জন্য বিজয়কে বিষে পরিণত করবে। পারস্য উপসাগরে রাত গভীর হয়েছে। আমেরিকান যুদ্ধজাহাজের আলো জ্বলছে। ওপারে ইরানি নৌকাগুলো ছায়ার মতো লুকিয়ে আছে। আকাশে ড্রোনের গুঞ্জন, মাটিতে মিসাইলের লাল চোখ জ্বলছে। একটি ভুল পদক্ষেপ, একটি গুলির শব্দ, আর সব শেষ। কিন্তু কেউ ট্রিগার টানছে না। কেন? কারণ উভয় পক্ষই জানে এই যুদ্ধের শেষ কেউ চায় না। প্রাচীন পারস্যের ভূমিতে সূর্য উঠছে। তার ছায়ায় দাঁড়িয়ে একটি জাতি যার গর্ব আর শক্তি বিশ্বকে থমকে দিয়েছে। আর আমেরিকা, তারা হুমকি দেয় কিন্তু হামলা করে না, কারণ এই যুদ্ধে জয়ের চেয়ে হারের ভয় বেশি। তেহরানের আকাশে তারারা ম্লান। দূরে পাহাড়ের ছায়া যেন একটা অশুভ সংকেত বহন করছে। শহরের গলিতে নীরবতা, কিন্তু সামরিক ঘাঁটিতে আলো জ্বলছে। ইরানের ড্রোন প্রযুক্তির গর্জন বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস আর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মধ্যে উত্তেজনা চরমে। ইরানের ড্রোন, ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক স্বপ্নকে ঘিরে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডঙ্কা বাজছে। এই গল্প শুধু প্রযুক্তির লড়াই নয়, একটি জাতির অস্তিত্ব, বিশ্বশক্তির দ্বন্দ্ব আর এক নাটকীয় অপেক্ষার কাহিনী। ইরানের ড্রোন প্রযুক্তি এখন বিশ্বের নজরে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে মস্কো ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে।
যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা এমন দাবি করছে। মহাজের 6 ড্রোন, যা শত্রুর আকাশ প্রতিরক্ষা ভেদ করে ধ্বংসযজ্ঞ চালাতে পারে, এখন ইরানের সামরিক শক্তির প্রতীক। হোয়াইট হাউসের অভিযোগ, এই ড্রোন দিয়ে ইরান ফিলিস্তিনের হামাস, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাহায্য করছে আর রাশিয়ার হাতে তুলে দিচ্ছে যুদ্ধের অস্ত্র। জ্বালানি তেল রপ্তানির অর্থে ইরান ড্রোন, ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেশার 2 কৌশল এই উত্থান ঠেকাতে মরিয়া। ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনব, বলেছেন ট্রাম্প। সম্প্রতি তিনি তেহরানকে চিঠি পাঠিয়েছেন, পারমাণবিক ইস্যুতে সমঝোতা করো, নয়তো ভয়াবহ বোমা হামলার মুখোমুখি হও। কিন্তু ইরানের বিজ্ঞানীরা নিজেদের প্রযুক্তিতে এগিয়ে চলেছে ট্রাম্পের চাপকে উপেক্ষা করে। হোয়াইট হাউস ইরানের দরজায় নিষেধাজ্ঞার তালা ঝুলিয়েছে। মার্কিন ট্রেজারি দপ্তর চীন, সংযুক্ত আরব আমিরাত আর ইরানের ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। চীনের জিপশেনবো কোম্পানি ইরানকে হাজার হাজার ড্রোন, মোটর পাঠিয়েছে। আমিরাতের ইনফ্রাকম আর ডায়মন্ড ক্যাসেল সরঞ্জাম সরবরাহ করছে, বলেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট। ইরান এই ড্রোন দিয়ে মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়াচ্ছে, আমরা এটি বন্ধ করব। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে মহাজের 6 ড্রোনের সরবরাহকারী ইরানি প্রতিষ্ঠান রাশদ। এই নিষেধাজ্ঞায় তালিকাভুক্তরা মার্কিন নাগরিকদের সঙ্গে লেনদেন করতে পারবে না, তাদের মার্কিন ভূমির সম্পদ বাজেয়াপ্ত হবে। লন্ডন ভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল এটি নিশ্চিত করেছে। কিন্তু এই চাপ কি ইরানকে থামাতে পারবে? ইরান পিছু হটছে না। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC বলছে, ট্রাম্পের হুমকি আমাদের ভয় দেখাতে পারবে না। তেহরানের মিসাইল মেগাসিটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত। আয়তুল্লাহ খামেনির একটি ইশারায় এগুলো মধ্যপ্রাচ্যে মার্কিন 10টি ঘাঁটির দিকে ছুটবে। আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব, বলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের পক্ষে চীন আর রাশিয়া। চীনের সঙ্গে জোট আর রাশিয়ার সঙ্গে ড্রোন সরবরাহ ইরানকে শক্তিশালী করছে। আমরা নিজেদের প্রযুক্তিতে এগিয়ে যাব, বলেছেন এক ইরানি কমান্ডার। ট্রাম্পের নিষেধাজ্ঞা যেন ইরানের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের পাশে দাঁড়িয়ে বলেছেন, ইরান অধ্যায় শেষ করার সময় এসেছে। ইরানের ড্রোন আর পারমাণবিক স্বপ্ন ইসরায়েলের জন্য হুমকি। ট্রাম্পের সমর্থনে ইসরায়েল মধ্যপ্রাচ্যে শক্তি বাড়াচ্ছে। ইরান যদি আমাদের বিরুদ্ধে বলয় তৈরি করে, আমরা চুপ থাকব না, বলেছেন নেতানিয়াহু। এই উত্তেজনা পুরো অঞ্চলকে অস্থির করে তুলেছে। তেহরানের রাস্তায় উৎকণ্ঠা। এক গৃহিণী ফাতেমা বললেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু দেশ রক্ষা করতে হবে। বাগদাদের দোকানদার আলী হাসান বললেন, ইরান আর যুক্তরাষ্ট্র লড়লে আমরাই ভুগব। ওয়াশিংটনে এক শিক্ষক জন মার্টিন বললেন, আরেকটা যুদ্ধ আমাদের ধ্বংস করবে। জাতিসংঘের মহাসচিব বলেছেন, সংযম প্রয়োজন। কিন্তু ট্রাম্পের হুমকি আর ইরানের প্রতিরোধ শান্তির বিপরীতে যাচ্ছে। চীন ও রাশিয়া ইরানের পক্ষে, ইউরোপ নীরব। ইরানের ড্রোন প্রযুক্তি এখন বিশ্বের কাছে একটি প্রশ্ন। এটি কি ভয়াবহ সংঘাতের সূচনা করবে? তেহরানের রাত গভীর হচ্ছে। মিসাইল লঞ্চারে ক্ষেপণাস্ত্র প্রস্তুত, IRGCর চোখে সতর্কতা। ওপারে হোয়াইট হাউসে ট্রাম্পের ডেস্কে পারমাণবিক হামলার পরিকল্পনা। ইরান কি প্রথম আঘাত হানবে, নাকি ট্রাম্পের বোমারু বিমান আগে আকাশে উঠবে? পাহাড়ের ছায়ায় যেন একটা উত্তর লুকিয়ে। শান্তি না ধ্বংস, এই গল্পের শেষ এখনো অজানা। কিন্তু যখন প্রথম ক্ষেপণাস্ত্র ছুটবে, তখন হয়তো একটা নতুন অধ্যায় শুরু হবে, অথবা সব শেষ হয়ে যাবে। কি হতে চলছে, উত্তর সময় বলে দেবে। মরুভূমির বুকে সূর্য যখন রক্তিম আভায় ডুবে যাচ্ছে, তখন মধ্যপ্রাচ্যের এক প্রান্তে ইরানের পাহাড়ি সীমান্তে এক অদৃশ্য উত্তেজনা ছড়িয়ে পড়ছে। বাতাসে যেন শুধু ধুলোই নয়, যুদ্ধের গন্ধও ভেসে বেড়াচ্ছে। এই অঞ্চলের একমাত্র অনারব দেশ ইরান, যার ভাষা, সংস্কৃতি এমনকি ইতিহাসও আরব প্রতিবেশীদের থেকে আলাদা। বরাবরই এই ভূখণ্ডে একা দাঁড়িয়ে থাকা ইরান এবার যেন আরও বড় এক ঝড়ের মুখোমুখি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে বারবার বেজে উঠছে বোমা হামলার হুমকি। তেহরানের পারমাণবিক স্বপ্নকে ধূলিসাৎ করতে তিনি বদ্ধপরিকর। কিন্তু এই গল্পে নতুন মোড় এনেছে উপসাগরীয় দেশগুলো। তারা যেন হঠাৎই ইতিহাসের পাতা উল্টে এক অভূতপূর্ব সিদ্ধান্তে এসে পৌঁছেছে, ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা।
এই ঘোষণা শুধু ট্রাম্পের পরিকল্পনায় ছুরি চালিয়ে দেয়নি, বরং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক দাবার ছকটাকেও উল্টে দিয়েছে। ইরানের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর সম্পর্ক কখনোই মধুর ছিল না। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এই দেশগুলোর সঙ্গে ইরানের দ্বন্দ্বের ইতিহাস দীর্ঘ। কিন্তু এবার যখন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলো আকাশে ডানা মেলার জন্য প্রস্তুত, তখন এই দেশগুলো এক অদ্ভুত ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়েছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের ভূমি বা আকাশসীমা যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না, এমনকি জ্বালানি সরবরাহ বা উদ্ধার অভিযানের জন্যও নয়। এই বার্তা সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে কাতারের দোহা, আমিরাতের আবুধাবি থেকে কুয়েত সিটি, সবখান থেকেই যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে গেছে। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেছেন, তারা এই সংঘাতে জড়াতে চায় না। এই একটি বাক্যই যেন ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার মূলে কুঠারাঘাত করেছে। গল্পটা এখানেই শেষ নয়। ট্রাম্পের পরিকল্পনা ছিল স্পষ্ট। ইরানকে পারমাণবিক চুক্তির টেবিলে ফিরিয়ে আনতে তিনি চাপের পর চাপ সৃষ্টি করেছেন। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ওপর মার্কিন বিমান হামলা তারই একটি অংশ। ইরান সমর্থিত এই গোষ্ঠীটির ওপর আক্রমণের মধ্যে দিয়ে তিনি তেহরানকে বার্তা দিতে চেয়েছিলেন, নতি স্বীকার করো, নয়তো পরিণতি ভোগ করো। আর এই হামলায় উপসাগরীয় দেশগুলোর সমর্থন ছিল। সৌদি আরব ও আমিরাতের ঘাঁটি থেকে মার্কিন যুদ্ধবিমান উড়েছে, জ্বালানি ভরা হয়েছে, এমনকি গোপনীয়তা বজায় রেখে অভিযান চালানো হয়েছে। গত মার্চে ওয়াশিংটনে সৌদি ও আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তাদের বৈঠকের পর এই সমর্থন আরও জোরালো হয়েছিল। ট্রাম্প ভেবেছিলেন এই ঐক্য ইরানের বিরুদ্ধেও অটুট থাকবে, কিন্তু তিনি যে ভুল করেছেন তা এখন স্পষ্ট। ইয়েমেনে হামলার সময় উপসাগরীয় দেশগুলো সহনশীল ছিল, কারণ হুতিদের সঙ্গে তাদের নিজস্ব দ্বন্দ্ব রয়েছে। লোহিত সাগরে হুতিদের হামলা এই দেশগুলোর বাণিজ্যের জন্য হুমকি, তাই তারা যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা, সেটা অন্য গল্প। ইরান শুধু একটি দেশ নয়, এটি মধ্যপ্রাচ্যের একটি শক্তি, যার সামরিক সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব অনেক দূর বিস্তৃত। উপসাগরীয় দেশগুলো জানে ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ালে তার আজ তাদের ঘরেও লাগবে, তাই তারা পিছিয়ে গেছে। এই পিছু হটার ফলে ট্রাম্পের পরিকল্পনায় বড় ফাটল ধরেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কম নয়। 2টি বিমান বাহিনী রণতরী, 40,000-এর বেশি সেনা, সৌদি আরব, কাতার, কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ঘাঁটি, এসবই ট্রাম্পের হাতে শক্তিশালী অস্ত্র। কিন্তু উপসাগরীয় দেশগুলোর এই ভেটো তার পরিকল্পনাকে জটিল করে তুলেছে। ইরানের বিরুদ্ধে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে এখন অন্য পথ খুঁজতে হবে। দূর থেকে আক্রমণ সম্ভব, কিন্তু ঝুঁকি বেশি। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী। তাছাড়া যদি ইরান বুঝতে পারে যে তেল সমৃদ্ধ আরব মিত্ররা যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত নয়, তাহলে তাদের আলোচনার অবস্থান আরও শক্ত হবে। ট্রাম্প যে খেলায় জিততে চান, সেখানে ইরান হয়তো পাল্টা চাল দিয়ে জিতে যাবে। ইরানও চুপ করে নেই। তেহরান জানিয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। ওমানের মাধ্যমে তারা এই বার্তা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছে, কিন্তু ট্রাম্পের কানে এসব কথা ঢুকছে না। তিনি বলেছেন, ইরান যদি চুক্তিতে না আসে, তাহলে এমন হামলা হবে যা তারা কল্পনাও করতে পারেনি। এই হুমকির মধ্যেই মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও সমরাস্ত্রের সংখ্যা বাড়ছে, কিন্তু উপসাগরীয় দেশগুলোর এই অবস্থান যেন ট্রাম্পের পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দিয়েছে। এই গল্পের শেষ এখনো লেখা হয়নি। আকাশে যুদ্ধবিমানের গর্জন, মরুভূমিতে সেনার বুটের শব্দ, আর ইরানের পাহাড়ে লুকিয়ে থাকা প্রতিরোধের প্রস্তুতি, সব মিলিয়ে একটা ঝড়ের পূর্বাভাস। উপসাগরীয় দেশগুলোর এই ঐক্য কি ইরানকে বাঁচিয়ে রাখবে, নাকি ট্রাম্পের হাতে থাকা শক্তি শেষ পর্যন্ত সব বাধা ভেঙে দেবে? রাত গভীর হচ্ছে, আর মধ্যপ্রাচ্যের আকাশে ঝড়ের ছায়া আরও গাঢ় হয়ে উঠছে। এই গল্পের পরবর্তী অধ্যায় কি হবে তা শুধু সময়ই জানে।
লোহিত সাগরের অশান্ত ঢেউয়ে তখনও চাঁদের আলো প্রতিফলিত হচ্ছে। মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস হ্যারি ট্রুম্যান ধীরে ধীরে এগিয়ে চলেছে। তার চারপাশে কয়েকটি ডেস্ট্রয়ার টহল দিচ্ছে। হঠাৎই রাতের নিস্তব্ধতা ভেঙে বিকট শব্দে কেঁপে উঠল আকাশ। একের পর এক বিস্ফোরণ, আলোর ঝলকানিতে মুহূর্তের জন্য যেন অন্ধ হয়ে গেল নাবিকদের চোখ। মিসাইল ইজ কামিং, মিসাইল ইজ কামিং, নেভির রেডিওতে আতঙ্কিত কণ্ঠস্বর। কয়েক সেকেন্ডের মধ্যেই প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হলো। কামানগুলো গর্জে উঠল, আকাশে ধেয়ে আসা ড্রোনগুলো কুঁড়িয়ে দিল। কিন্তু কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে টার্গেট ভেদ করল। ইউএসএস হ্যারি ট্রুম্যানের ডেকে প্রচণ্ড বিস্ফোরণ হলো। ধোঁয়া আর আগুনে ছেয়ে গেল পুরো রণতরী। বিদ্রোহী গোষ্ঠী হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা দিলেন, আমাদের প্রতিরোধ সফল হয়েছে, মার্কিন আগ্রাসন ব্যর্থ। হুথির হামলার পরে তাদের এক টুইট পোস্ট থেকে একটি চমকপ্রদ বার্তা প্রকাশ পায়। আমরা ফিলিস্তিনের জনগণের প্রতি আমাদের অটল সমর্থন বজায় রাখব যতদিন পর্যন্ত ইসরায়েলের হামলা ও অবরোধ চলবে। শুধু মার্কিন জাহাজ নয়, হুথির ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলের দিকে পাঠানো হয়েছিল। যদিও ইসরায়েল জানায় তাদের ক্ষেপণাস্ত্রগুলি তাদের ভূখণ্ডে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়েছে। ওয়াশিংটনে তখন গভীর রাত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবেমাত্র এক গ্লাস ডায়েট কোক হাতে নিয়ে ওভাল অফিসে বসেছেন। হঠাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন দৌড়িয়ে এসে বললেন, স্যার, লোহিত সাগরে আমাদের রণতরীতে হামলা হয়েছে। ট্রাম্প তখন পুরোটা বোঝার চেষ্টা করছেন। এমন সময় প্রতিরক্ষা মন্ত্রী ফোনে জানালেন, আমরা পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছি। ট্রাম্প কোনো দ্বিধা ছাড়াই টেবিলে খুশি মেরে বললেন, শক্ত জবাব দাও, ওদের বুঝিয়ে দাও আমেরিকার সঙ্গে লাগতে গেলে কি হয়। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের আকাশে গর্জে উঠল মার্কিন যুদ্ধ বিমান। রিয়াদ, দুবাই ও বাহরাইনের ঘাঁটি থেকে B-52 বোম্বার ও F-18 ফাইটার জেট ছুটে গেল ইয়েমেনের দিকে। হুথিদের সামরিক ঘাঁটি, ড্রোন লঞ্চিং সাইট, রাডার স্টেশনে সব একের পর এক বিধ্বস্ত হল। ট্রাম্প এবার এক ধাপ এগিয়ে গেলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলেন, ইরানি এই হামলার মূল পরিকল্পনাকারী। হুথিরা শুধু তাদের হাতের পুতুল। প্রতিটি মিসাইল, প্রতিটি হামলার জন্য ইরানকে দায়ী করা হবে। এরপর আবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বললেন, যদি ইরান মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে তাহলে তার কঠিন মূল্য দিতে হবে। ওয়াশিংটনের হুঁশিয়ারি হুথিদের টলাতে পারেনি। বিদ্রোহী নেতা আব্দুল মালিক আল হুথি জানিয়ে দিলেন, আমরা ফিলিস্তিনের ভাইদের রক্ষায় শেষ পর্যন্ত লড়ব। যতবার আমেরিকা হামলা চালাবে ততবার তাদের রণতরীগুলো আমাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হবে। হুথিদের দাবি, তারা আরও উন্নত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে যা আমেরিকান ডিফেন্স সিস্টেম ভেদ করতে সক্ষম। তারা হুমকি দিয়ে বলেছে, পরবর্তী হামলা আরও বিধ্বংসী হবে। এরই মধ্যে সংঘর্ষে ইসরায়েলের যোগদানের খবর পাওয়া গেছে। মার্কিন বাহিনীকে সহায়তা করতে ইসরায়েলি ড্রোন পাঠানো হয়েছে লোহিত সাগরের আশপাশে। তারা হুথিদের অস্ত্র সরবরাহ লাইন বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে। তবে প্রশ্ন হলো, এই ঝামেলায় কি ইরান সরাসরি জড়িয়ে পড়বে? বিশ্লেষকরা বলছেন, লোহিত সাগরের এই সংঘর্ষ তৃতীয় মহাবিপর্যয়ের সূচনা হতে পারে। আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। ওয়াশিংটন, তেহরান, মস্কো, বেইজিং সবখানেই কূটনৈতিক উত্তেজনা তুঙ্গে। জাতিসংঘ জরুরি বৈঠক ডাকলেও কেউ কারো কথা শুনছে না। ঢাকার এক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ বললেন, এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যকে নয়, পুরো বিশ্বকে অস্থির করে তুলবে। ইয়েমেনের ধ্বংসস্তূপে এক বৃদ্ধা কাঁদছেন। তার ছেলে মার্কিন হামলায় মারা গেছে। লোহিত সাগরের তীরে এক মার্কিন সেনা আহত অবস্থায় পড়ে আছে। তার মুখে বিস্ময়, এখানে আমরা কি করছি? এই যুদ্ধের শেষ কোথায় কেউ জানে না। তবে নিশ্চিতভাবে বলা যায়, লোহিত সাগর এখন শুধু নীল জলরাশি নয়, এটি হয়ে উঠেছে চোখের পানি
আগুন আর প্রতিশোধের। সকালটা অন্য যে কোনো দিনের মতোই ছিল, কিন্তু আজকের বাতাসে একটা অদৃশ্য চাপা উত্তেজনা। তেহরানের আকাশ ঝলমলে, কিন্তু শহরের রাজপথে একটা নীরবতা খেলা করছে। চারদিকে যেন কেউ একটা শ্বাস চেপে রেখেছে। বিপ্লবী গার্ড বাহিনীর সদর দফতরে ব্যস্ততা চলছে, কিন্তু এই ব্যস্ততা অস্থিরতার নয়, এটা প্রস্তুতির, এক অদৃশ্য যুদ্ধের জন্য মানসিক দৃঢ়তার পরীক্ষা। আয়াতুল্লাহ আলী খামেনি ধীর পায়ে জানালার সামনে এসে দাঁড়ালেন। জানালার কাছে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে, আর তার চোখে অদ্ভুত এক স্থিরতা। বাইরে বিশাল শহর, যার প্রতিটি ইট, প্রতিটি দেয়াল যেন ইতিহাসের সাক্ষী। পাশের দেয়ালে টাঙানো আছে 1980 সালের ইরাক ইরান যুদ্ধের ছবি। সেই যুদ্ধের সময় তিনি যেমন অবিচল ছিলেন, আজও ঠিক তেমনই। একজন কমান্ডার সামনে এসে দাঁড়ালেন, কড়া সালাম দিলেন, গভীর কণ্ঠে বললেন, আপনার নির্দেশের অপেক্ষায় আছি সৈয়দ। খামেনি ধীরে ধীরে তার দিকে তাকালেন। তার গলায় কোনো উচ্চস্বরে হুঙ্কার নেই, কিন্তু তার কণ্ঠস্বরে বজ্রের শক্তি। ইরান কোনো আগ্রাসী শক্তির কাছে মাথা নত করবে না। আমরা ইতিহাস দেখেছি, আমরা ইতিহাস করব। ইরান কেবল একটি ভূখণ্ড নয়, এটা একটি চেতনা, এটা একটি প্রতিরোধের প্রতীক। ইরানের ভৌগোলিক কাঠামো একে প্রাকৃতিক প্রতিরক্ষার এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে। দেশটির চারপাশে পর্বতমালা, মরুভূমি এবং সমুদ্র সীমায় বেষ্টিত, যা যে কোনো আক্রমণকারী বাহিনীর জন্য মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ইরানের পশ্চিমে জাগরোস পর্বতমালা, যার দৈর্ঘ্য প্রায় 1600 কিলোমিটার এবং উচ্চতা 14,000 ফুটেরও বেশি। এই পাহাড়ি অঞ্চল শত্রুপক্ষের জন্য একটি দুর্ভেদ্য প্রতিরক্ষা প্রাচীর হিসেবে কাজ করে। 1980 সালে ইরাক যখন ইরান আক্রমণ করেছিল, তখন ইরাকি বাহিনী 2 বছর ধরে চেষ্টা করেও এই পাহাড় অতিক্রম করতে পারেনি। আধুনিক সময়ে এই ভূপ্রকৃতি যে কোনো সামরিক অভিযানের জন্য এক ভয়ঙ্কর বাধা। ইরানের পূর্ব দক্ষিণ পূর্ব অঞ্চলে রয়েছে দাশেত এ কাবির ও দাশেত এ লুত মরুভূমি, যেগুলো বিশ্বের অন্যতম রুক্ষ প্রাণহীন অঞ্চল। এখানে গ্রীষ্মকালে তাপমাত্রা 70 ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে, যা যে কোনো সেনাবাহিনীর জন্য দুঃস্বপ্নের মতো। ইতিহাস বলে, যারা এই মরুভূমির ভেতরে প্রবেশ করেছে তারা প্রায় জীবিত ফিরে আসতে পারেনি। উত্তরে ইরান সংলগ্ন কাস্পিয়ান সাগর, যা এক প্রকার প্রাকৃতিক প্রতিরক্ষা দেয়াল। দক্ষিণে রয়েছে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী, যা বিশ্বব্যাপী তেল পরিবহনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট ব্যবহৃত জ্বালানি তেলের 25% এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরান চাইলে মুহূর্তের মধ্যে এটি বন্ধ করে দিতে পারে, যা বৈশ্বিক অর্থনীতিকে অচল করে দিতে যথেষ্ট। ফলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো মানে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি করা। এই ভূপ্রকৃতি কেবল প্রতিরক্ষার জন্য সহায়ক নয়, বরং এটি শত্রুপক্ষের জন্য লজিস্টিক্যাল চ্যালেঞ্জও তৈরি করে। আধুনিক যুদ্ধেও সরবরাহ লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ইরানের পাহাড়ি বা মরুভূমি অঞ্চলে কোনো বাহিনী প্রবেশ করে, তাহলে তারা দীর্ঘস্থায়ী লড়াই চালানোর জন্য প্রয়োজনীয় রসদ পাবে না, যা শত্রুকে দুর্বল করে ফেলবে। এ কারণেই ইতিহাসে কখনো ইরানকে বাইরে থেকে এসে কেউ সহজে দখল করতে পারেনি। আলেকজান্ডার দ্য গ্রেট থেকে শুরু করে মঙ্গল বাহিনী ইরান দখলের চেষ্টা অনেকেই করেছে, কিন্তু সবাইকেই ইরানের কঠোর প্রতিরোধের মুখে পরাজিত হতে হয়েছে। ইরানের অন্যতম প্রধান অস্ত্র হচ্ছে ব্যালিস্টিক মিসাইল বাহিনী। দেশটির কাছে প্রায় 3000 ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যার মধ্যে কিছু মিসাইল পাল্লা 2000 কিলোমিটারের বেশি। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ফাতাহ 1 হাইপারসোনিক মিসাইল, যা মাত্র 336 সেকেন্ডের 870 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইরানের এই ব্যালিস্টিক মিসাইলগুলো এতটাই উন্নত যে অনেক সামরিক বিশ্লেষক মনে করেন ইরান খুব সহজে ইসরায়েল উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি, এমনকি ইউরোপের কিছু অঞ্চলে হামলা চালাতে সক্ষম। এছাড়া ইরানের ড্রোন প্রযুক্তি বর্তমানে বিশ্বে অন্যতম সেরা। ইরান বিশ্বের অন্যতম উন্নত কামিকাজের ড্রোন ও গাইডেড ড্রোন তৈরি করছে। ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া ইরানের ড্রোন ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছে। শুধু তাই নয়, হুতি বিদ্রোহীরাও এর ড্রোন ব্যবহার করেই মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংস করেছে। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল আন্ডারগ্রাউন্ড সামরিক ঘাঁটি। ইরান তার মিসাইল, ড্রোন এবং বিমান ঘাঁটিগুলো এমন গভীরভাবে মাটির নিচে স্থাপন করেছে যে সেগুলোতে আঘাত হানা প্রায় অসম্ভব। এই ড্রোনগুলো এতটাই কার্যকর যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ড্রোন উৎপাদন বন্ধ করতে বারবার হামলা চালানোর পরিকল্পনা করছে।
ইরান সরাসরি যুদ্ধে যাওয়ার পরিবর্তে প্রক্সি যুদ্ধ কৌশল ব্যবহার করে থাকে। এই কৌশলে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর মাধ্যমে যুদ্ধ চালিয়ে থাকে। লেবাননের হিজবুল্লাহ এটি একমাত্র আরব মিলিশিয়া যারা ইসরায়েলের বিরুদ্ধে সফলভাবে যুদ্ধ করেছে। হিজবুল্লাহর কাছে 40,000 থেকে 1,20,000 রকেট ও মিসাইল রয়েছে, যা ইসরায়েলের জন্য সরাসরি হুমকি। ফিলিস্তিনের হামাস গাজা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে ইরানের সরাসরি সহায়তা রয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এ গোষ্ঠী রেড সি অঞ্চলে মার্কিন ও পশ্চিমা জাহাজের জন্য বড় হুমকি। সিরিয়া ও ইরাকের মিলিশিয়া বাহিনী ইরানের নির্দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালাতে প্রস্তুত। এই বাহিনীগুলি যুদ্ধের সময় ইরানের জন্য এক অতিরিক্ত প্রতিরক্ষা দেয়াল তৈরি করে, ফলে পশ্চিমারা যদি ইরান আক্রমণ করে তাহলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন যুদ্ধের আগুন জ্বলে উঠবে। ইরান কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে তারা পারমাণবিক অস্ত্র তৈরির পথে রয়েছে, তবে সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা এরই মধ্যে 60% অতিক্রম করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রাথমিক ধাপ। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে ইরান চাইলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। ইসরায়েল এরই মধ্যে ঘোষণা করেছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে আমরা তা ধ্বংস করব। তবে বাস্তবতা হলো ইরানের পরমাণু স্থাপনাগুলো এত গভীরে অবস্থিত যে সেগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব। খামেনি বহুবার বলেছেন, আমরা পারমাণবিক অস্ত্র চাই না, তবে আমরা আত্মরক্ষার জন্য যে কোনো পদ্ধতি অবলম্বন করব। তেহরানের ব্যস্ত সড়কগুলো ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে, কিন্তু কূটনৈতিক মহলে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, পশ্চিমা বিশ্ব কি ইরানকে সামরিকভাবে দখল করতে পারবে? ইতিহাস বলে ইরান দখলের স্বপ্ন দেখেছে অনেক সাম্রাজ্য, আলেকজান্ডার থেকে চেঙ্গিস খান, কিন্তু কেউই সফল হয়নি। বিশ্বের সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানকে দখল করা শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। কারণ এ দেশ একদিকে প্রাকৃতিক দুর্গ, অন্যদিকে এক আত্মমর্যাদাশীল জাতির প্রতিরূপ। পাহাড়, মরুভূমি, সমুদ্র সব মিলিয়ে ইরান যেন এক অজয় দুর্গ, যার প্রতিটা ইঞ্চি আগ্রাসীদের জন্য বিভীষিকা হয়ে দাঁড়াবে। খামেনি চোখ বড় করলেন, মৃদুস্বরে বললেন, যুদ্ধ যদি আসে আমরা প্রতিরোধ করব। আমাদের শিকড় অনেক গভীরে পোতা। ইনশাল্লাহ আমাদের গৌরব ইতিহাসে সব সময় লেখা থাকবে। এমন সময় একজন বৃদ্ধ মুয়াজ্জিন আজানের ধ্বনি তুললেন, যেন আকাশের আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে প্রতিরোধের বার্তা।